প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবারও আমাদের ধারাবাহিক কোয়েশ্চেন সলভ ক্লাসে চলে আসলাম। আমি তোমাদের তারেক ভাইয়া। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 2019-20 সেশনের ইংরেজি প্রশ্ন নিয়ে। সো আমরা দেখে আসি 2019-20 সেশনে ইংরেজি কি প্রশ্ন এসেছিল। বলছে চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন। তার মানে পাংচুয়েশন মার্কস থেকে প্রশ্ন হয়েছে। পাংচুয়েশন মার্কস থেকে কি প্রশ্ন হতে পারে? পারে আসলে, কারণ এইচএসসিতে আমাদের পাংচুয়েশন মার্কস আছে, তাই না? এইচএসসিতে ছিল যেহেতু, এই কারণে অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমেই একটা বাক্য দেখতে পাচ্ছি, মাই আন্ট। সবগুলো বাক্যের সাবজেক্ট হচ্ছে মাই আন্ট। একটু ভালো করে বুঝো, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। হু, সবার ব্যক্তি হলে তো হু হবেই, তার মানে একটা ক্লজ তৈরি হয়েছে, ক্লজ মার্কার হু। লিভস ইন সিলেট, তার মানে এই অংশটা কিন্তু একটা ক্লজ তৈরি হয়ে গেছে। ক্লিয়ার, স্পষ্ট এইটুকু। এরপরে মাই আন্টের ভার্ব কিন্তু ইজ। এই ভার্ব থেকে বাকি অংশটাকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট ছোটকাল থেকে পড়েছ, উদ্দেশ্য আর বিধেয়। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝে যে ক্লজটি বসেছে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই বাক্যটার কারেক্ট ফর্ম হচ্ছে মাই আন্ট হু লিভস ইন সিলেট ইজ আ ডক্টর। একবারে এখানে ফুল স্টপ দিয়ে দেয়া। কিন্তু এমন কোনো অপশন পাচ্ছি না, এখানে কমা আছে, একদম এমন অপশন পাচ্ছি না। এখানেও কমা, এখানেও কমা, এখানে কমা, ভার্বের পর না, ভার্ব আলাদা, প্রেডিকেট আলাদা, এখানে কমা হয় না, এমন কোনো অপশন পাচ্ছি না। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা বলি রেস্ট্রিকটিভ ক্লজ। আবার যদি অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে এখানে এবং এখানে কমা দিই, তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ। ঠিক আছে, কমাটা এখানেও হবে, এখানেও হবে, একটা জায়গায় হয় না। সো বি অপশন কারেক্ট। ক্লিফস্টোফেলের 178 পেজ অ্যাডজেক্টিভ ক্লজ চিনলেই, তার ফাংশন রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ চিনলেই পাংচুয়েশন মার্কসটাও এখানে ক্লিয়ার হয়ে যেত। বুঝতে পারছো? এইসব জিনিসপত্রই পড়ানোর জন্য অধীর অপেক্ষায় আছি। আর মাত্র এক সপ্তাহ পরেই আমাদের অ্যাডমিশন ক্লাস শুরু হচ্ছে, এবং ইংরেজি ক্লাসের ভাবনা, ইংরেজি দুর্বলতা সব কেটে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ইংরেজি নিয়ে তোমার যে দর্শন, যে ভাবনা এতদিন ছিল, এই সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। চলে আসি আমরা, চেঞ্জ দ্য রিপোর্টেড ফর্ম। আচ্ছা, ন্যারেশন করতে বলছে। ন্যারেশন কি পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ? বি ইউনিটে বা অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ। কেন? আমাদের টেক্সট বইতে আছে। ঠিক আছে, তাহলে শি সেইড টু মি হোয়াই, তার মানে প্রশ্ন করেছে। তাহলে আমরা নিব কি? শি আস্কড মি, যেহেতু জিজ্ঞাসা করেছে। ওকে, শি আস্কড মি কোথায় আছে? সিতে এবং ডিতে। ওকে, এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। ডাব্লিউএইচ ওয়ার্ড হলে চেঞ্জ করো না। তারপরে সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। শি আস্কড মি হোয়াই আই। এবার আসো, ডোন্ট প্রেজেন্ট টেন্স আছে, তাহলে হবে পাস্ট টেন্স ডিডন্ট। ঠিক আছে, কাম আছে গো অন মানডে। শি আস্কড মি, সি অপশন কারেক্ট, হোয়াই আই ডিডন্ট গো অন মানডে। ক্লিয়ার? ন্যারেশন থেকে প্রশ্ন হতে পারে। পরের প্রশ্নে চলে আসো। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার ইজ আ কি? বইতেই লেখা আছে। কোথা থেকে আসছে? টেক্সট বই থেকে। টেক্সট বুকের এনভায়রনমেন্ট আর নেচারের চ্যাপ্টারে উইলিয়াম মানে ইসের মধ্যে দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতা। এটি একটি ব্যালাড, দীর্ঘগীতি কবিতা। ব্যালাড ইজ আ লং ন্যারেটিভ পোয়েম। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সর্বত্র পানি, কিন্তু পানযোগ্য এক ফোঁটা পানিও নেই। সেই কবিতা একটি দীর্ঘগীতি কবিতা। ঠিক বাংলা সাহিত্যের যেমন কবর 118 লাইনের জসিমউদ্দিনের ব্যালাড, ইংরেজি সাহিত্যেরই রোমান্টিসিজমের, রোমান্টিক পিরিয়ডের অনবদ্য লেখক স্যামুয়েল টেইলর কোলরিজের লেখা ছিল এই ব্যালাড। 21টা ব্যালাড নিয়ে ইংরেজি সাহিত্যের রোমান্টিসিজমের যাত্রা শুরু হয়।
যার মধ্যে 18টি ব্যালাডই লিখেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই জন্য ওনাকে ফাদার অফ রোমান্টিসিজম বলা হয়। বাকি 3টা ব্যালাড লিখেছিল স্যামুয়েল টেইলর কোলরিজ, কোনো লেখায় আছে। এর মধ্যে একটি আবার লিখেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। সাহিত্যের এই ধারাগুলো, এই কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। আমাদের টেক্সটে যতটুকু আছে ততটুকুই বলা হলো, ঠিক আছে? দ্য পয়েট উইলিয়াম ব্লেক হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্কুল বয় কবিতাতে ওই স্কুল বয়কে বলেছিল একটি কেসড বার্ড, খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে, এবং কবিতার শেষ পঙ্কুক্তিতে কবি ওই স্কুল বয়টি আকুতি করেছিল, ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিভড, আমাকে যদি অঙ্কুরেই বিনষ্ট করে ফেলা হয় তাহলে দুঃখ যা বিনাশ করেছে আমি কিভাবে ফিরিয়ে আনবো। স্কুল বয় কবিতার মধ্যে ওই স্কুল বয়টিকে একটা খাঁচার পাখি, অর্থাৎ শিক্ষার্থীকে স্কুলকে বলেছে খাঁচা, তোমাকে বলেছে খাঁচার পাখি। ম্যাটাফরিক্যাল পয়েম ছিল। ইন দ্য সেন্টেন্স দেখো বলছে দ্য রেস্কিউয়ার্স, উদ্ধারকারীরা, স্ন্যাচ ছিনিয়ে আনলো দ্য চিলড্রেনকে ফ্রম এ পারফেক্ট স্টর্ম, মানে খুব খারাপ পরিস্থিতি। এটি একটি ফ্রেজ, ইডিয়মস, ঠিক আছে? পারফেক্ট স্টর্ম শব্দের অর্থ হচ্ছে ঝড়, দারুণ ঝড়, সেটা বলেনি, মানে খুবই খারাপ পরিস্থিতি। অধিক ঝড় হলে তো সেটা খারাপ পরিস্থিতিই হবে, ঠিক আছে? তার মানে উদ্ধারকারীরা খারাপ পরিস্থিতিকে শিশুটিকে উদ্ধার করেছিল। পরের প্রশ্নে চলে আসো। দ্য ওয়ার্ড ইমানসিপেশন টেক্সট বই থেকে এসেছে। আগের বইতে নেলসন ম্যান্ডেলার চ্যাপ্টার যে কনসেপ্ট ছিল, ঠিক আছে, নেলসন ম্যান্ডেলার যে অধ্যায়টি ছিল বর্ণবাদী নেতা থেকে প্রেসিডেন্টের পথে যাত্রা, ইমানসিপেশন শব্দের অর্থ মুক্তি, লিবারেশন। টেক্সট বইয়ের ভোকাবুলারি, সো এখন যে বই আছে সেই ভোকাবুলারিও গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি সবগুলো অপশনের নাম কি, এই নাম দেখে আমরা দারুণভাবে বুঝে ফেলেছি এরা তো ডিটারমিনর। সো এই ডিটারমিনরের কনসেপ্টগুলো আমরা জানি, এবং আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ নট বিন গিভেন, এটি একটি নেগেটিভ বাক্য, আর নাবোধক বাক্যে একমাত্র ডিটারমিনার বসে। নেগেটিভ সেন্টেন্সে একমাত্র ডিটারমিনার অ্যানি বসবে। অ্যানি আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, রোগীর অবস্থা নিয়ে কোনো আপডেট আমাদেরকে দেয়া হয় নাই। সো সি অপশন কারেক্ট ফর্ম। প্রশ্ন চিনতে হয় তাহলে সহজ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনই প্রেপোজিশন, বিফোর প্রেপোজিশন, সব প্রেপোজিশন। এবার আমরা দেখি দেয়ার ইজ এ, দেয়ার কোথায় বসে? কোনো স্থানে কিছু আছে এমন বোঝাতে দেয়ার দিয়ে শুরু হয়, তাই না? কোনো স্থানে কিছু আছে এমন বোঝাতে দেয়ার দিয়ে শুরু হয়, এগুলো সব বেসিক ছোটকালের কথা। এমন বোঝাতে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার হয়। তার মানে কোনো স্থানে কিছু আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার ইজ আ লিবারেশন স্কাল্পচার, মুক্তিযুদ্ধ ভাস্কর্য আছে। কোথায় আছে? আর্টস বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং এর সামনে। তো সামনে মানে কি? ইন ফ্রন্ট অফ। এমন প্রশ্ন আসলে তো লাভ দিয়ে করবে, এই যত প্রশ্ন আছে। ইন ফ্রন্ট অফ দ্য আর্টস বিল্ডিং। পিপল লর্ডেড, লর্ড শব্দের অর্থ প্রশংসা করা, প্রশংসা করা। ম্যান্ডেলাস হিউম্যানিটি, লর্ডেড বলতে আসলে কি বোঝানো হয়েছে? আচ্ছা, লর্ডের প্রেজেন্ট ফর্ম কি আসলে? লর্ড, LAUD। সহজ প্রশ্ন, এটিও টেক্সট বইয়ের প্রশ্ন। সো টেক্সট বই থেকে আমরা কিভাবে পড়তে হবে দেখতেই পাচ্ছ। দ্য ওয়ার্ডস ডায়াসপোরা, ডায়াসপোরা শব্দের অর্থ হচ্ছে দেশান্তরিতা। দেশান্তরিতা মানে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। হোয়াট ইজ ডায়াসপোরা? ডায়াসপোরা রিফার্স টু দ্য পিপল অর এ গ্রুপ অফ পিপল অর এ কমিউনিটি, অর্থাৎ এক দল মানুষ অথবা একটা সম্প্রদায় যখন মাতৃভূমি ত্যাগ করে, লিভ দেয়ার মাদারল্যান্ড অ্যান্ড সেটেলড ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর আরেক যে কোনো অন্য প্রান্তে যে এটা করে আবাসস্থল গড়ে তোলে, তখনই তাকে বলা হয় ডায়াসপোরা, দেশান্তরিতা। অর্থাৎ দেশান্তরিতার সাথে মাইগ্রেশনের একটা সম্পর্ক আছে, তাই না? স্থানান্তর। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য বেস্ট ইন্ট্রোগেটিভ ফর্ম। আচ্ছা, ইন্ট্রোগেটিভ করতে হবে এভরিওয়ান হেটস অ্যাসিড থ্রোয়িং। তাহলে এভরিওয়ান দিয়ে এরকম যখন শুরু হয়, ইন্ট্রোগেটিভ করতে হলে ডু, ডাজ এবং ডিডকে আনতে হয় টেন্স অনুযায়ী। তারপর এনিওয়ান, তো এনিওয়ান তো সিঙ্গুলার অর্থ হবে, ডু বসবে না, এটা তো হচ্ছেই না, হু হচ্ছে না, এই যে ডাজ। তাহলে দেখো ডাজ এনেছি, এনিওয়ান, ডাজ এনিওয়ান। তারপর যে ভার্বটা আছে হেইটের বিপরীত হচ্ছে লাইক, তার অপোজিট নিয়ে আসলাম লাইক অ্যাসিড থ্রোয়িং, এবং ইন্ট্রোগেটিভ চিহ্ন দেয়া হলো। ডি অপশন কারেক্ট ফর্ম।
পরের প্রশ্নে চলে আসো, অ্যান ইলেক্টেড মেম্বার, এই ইলেক্টেডটা কি চাচ্ছে, কি হিসাবে ব্যবহার হয়েছে? সো মেম্বার হচ্ছে নাউন, নাউন থেকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ নাউনকে, তাহলে ইলেক্টেড এখানে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল। আমরা প্রথম ক্লাসই কিন্তু পার্টস অফ স্পিচ নির্ণয়ের উপরে নিব আমরা। সো 10 তারিখের ক্লাস কেউ অন্তত মিস করো না। তুমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনসেপ্ট নানাভাবে আমি আসলে ক্লাস দিই, আমি কোনো ধরনের, দেখতেই পাচ্ছ যে ন্যূনতম আসলে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে না, ক্লাস নেওয়া তো আমার কাজ। সো রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে, আমি কিভাবে ক্লাস নিই, সো টপিকস বেস যখন নিব এই ক্লাস অনেক জ্ঞানগর্ভ হয়ে উঠবে, সেই সব বিষয়টা এটা জানানো, এটা অ্যাজ এ টিচার হিসাবে, মেন্টর হিসাবে, আর তোমার সিনিয়র হিসাবে যাই ভাবো না কেন সেটা দায়িত্ব। কিন্তু এই যে অন্যান্য আমি ওই ধরনের মোটিভেশনাল কথাবার্তাও বলা আমার মোটিভেশন ক্লাস আসলে, যে পড়ার মানসিকতা তৈরি করতে যদি পারো তাহলে তোমার জন্য অ্যাডমিশন প্রোগ্রামটি সাকসেস হবে, আদারওয়াইজ নট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাসিউরেন্স এটা বানান তো জানোই, অ্যাসিউরেন্স দেখছো দুটো ভাওয়েল, তাহলে এর মধ্যে যে ডাবল হয়ে যাবে অ্যাসিউরেন্স, RANCE, অ্যাসিউরেন্স, এই অপশন কারেক্ট ফর্ম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অরিজিনাল, সিনোনিম অফ অরিজিনাল। এই অরিজিনালের সিনোনিম আবার কি? ট্রুই তো হবে। অ্যান্টোনিম হইলে হতো আর্টিফিশিয়াল, অরিজিনাল মানে তো বুঝোই ট্রু। শুভ এট 4 পিস অফ হিলসা ফিশ অ্যাট ডিনার, প্যাসিভ করতে হবে। আচ্ছা, শুভ বাক্যের সাবজেক্ট, তাই তো, 8 হচ্ছে ভার্ব, 4 পিস অফ হিলসা ফিশ হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করি, অবজেক্টকে সাবজেক্ট করো, 4 পিসেস অফ হিলসা ফিশ, হিলসা ফিশ কোন টেন্সে আছে? পাস্ট, তাহলে ওয়াজ ওয়্যার। 4 পিসেস প্লুরাল, তাহলে ওয়্যার কে নাও, মূল ভার্বের থার্ড ফর্ম নাও, ইটেন। কার দ্বারা হইছে? বাই শুভ। এটাই তো। এখন অ্যাট ডিনার, এটি কিন্তু অ্যাডভার্ব অফ টাইম ছিল, তাই না? অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব কোথায় কোথায় বসে? অবজেক্টের পরে, সাবজেক্টের আগে। সো এই অ্যাট ডিনার এখানে বসাইতে পারো, এখানে বসাইতে পারো, এটা অপশনে যেটা আছে দেখি আমরা। 4 পিসেস অফ হিলসা ফিশ আর ইটেন বাই শুভ, ডি অপশন কারেক্ট। অ্যাট ডিনারটা সাবজেক্টের আগে এইখানে বসাই দিছে, এইখানে। পার্টস অফ স্পিচের ক্লাসে এগুলো সব শিখে যাও, অ্যাডভার্বের অবস্থান কোথায়। অরফিয়াস কে ছিল? অরফিয়াসের বাবা মা কে ছিল? আচ্ছা, টেক্সট বই থেকে প্রশ্ন হয়েছে, এগুলো সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন, ইংরেজিতে কেন দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্নে। অ্যাপোলো অ্যান্ড মিউজ ক্যালিউপ, তৎকালীন বইতে, তোমাদের বইতে মনে হয় অরফিয়াস নেই, তার পরিবর্তে এসেছে খনার গল্প এসেছে। ঠিক আছে, ওই সময় অরফিয়াস ছিল। গাজীপীর এখনো আছে, হারকিউলিস ছিল, ওটা উঠাই দিয়েছে। সো সেই জন্য টেক্সট বই, তুমি বুঝতেই পারছো এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন ভোকাবুলারি সহ যা এই বছরে এসেছিল সবই টেক্সট বই থেকে এসেছিল। অ্যাপোলো গ্রিক দেবতা, এই ছিল আমাদের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আগামীকাল থেকে নেক্সট ক্লাস থেকে কিন্তু অবশ্যই রিটেন পোর্শন শুরু হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে তোমাদের যে মিথ, ফ্রি হ্যান্ড রাইটিং শেখা, তোমরা আমাকে কমেন্টস করে জানাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কালে আনসিন কিছু এসেছিল, কোন কালে, কোন বছরে রিটেন চালু হওয়ার পরে টেক্সট বইতে নাই এমন কোন টপিকস এসেছিল, একটু কমেন্টস করে জানাবা। আর যে বলেছে যে মানে এই যে তোমার মধ্যে কোচিং এর লোকজন যে ভয়টা ঢোকাচ্ছে, ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং কনসেপ্ট কি? এক অজানা টপিক সম্পর্কে লেখা। আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বছরে টেক্সট বইয়ের বাইরে কিছু এসেছে যা তোমার অজানা? তুমি না পড়লে তো, তুমি টেক্সট বই যদি ভালো করে না পড়ো তাহলে তো তোমার অজানা। পাঞ্জেরি গঞ্জেরি পড়ুয়ার লোকদের সান্নিধ্যে পড়ে যদি তুমি ইংরেজি টেক্সট বইয়ে, সাহিত্যে ভরা যে বইটা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে ঘেরা যে বইটা, সেই বইটাকে যদি ওইভাবে পড়ো তাহলে তোমার কাছে টেক্সট বই থেকে কমন আসবে না। কিন্তু আমার কাছে তো এরকম না, একবারই মনে হয় প্রশ্ন এসেছিল কোভিড আউটব্রেক অ্যান্ড ন্যাশনাল ট্যুরিজম। হ্যাঁ, সো ওই বছরে কোভিডের ওই সময়টাতে কে কোভিড নিয়ে প্যারাগ্রাফ পড়াই নাই? কোন টিচার যারা অ্যাডমিশন পড়িয়েছে? এমন তো কেউ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই আনসিন কিছু হয় না। সো টেক্সট বই থেকেই নির্যাসগুলো বের করতে হবে, এই বের করার দায়িত্ব হিসাবে নিয়েছি আমি। সো এইসব নিয়ে কোনো ধরনের কনসেপ্ট আমরা মাথায় নেব না, এবং প্রচুর বাক্য রচনা করা শিখতে হবে বি ইউনিটে, তাহলে খুব সহজে চান্স পেয়ে যাবে। যাদের সায়েন্স থেকে একটু অপেক্ষাকৃত খারাপ পরীক্ষা হয়ে গেছে, হতেই পারে, জীবনের এটা অংশ। সো বসে থাকে, বি ইউনিটের প্রস্তুতি নিতে পারো।
সবাই ভালো থাকবা এবং আগামীকাল দেখা হবে আরেকটি প্রশ্ন সলভ নিয়ে। সো তত সময় পর্যন্ত ভালো থেকো এবং আমাদের 10 তারিখের ক্লাস ফার্স্ট ক্লাস থেকেই আসলে ক্লাস করার চেষ্টা করো, ঠিক আছে? এই এক সপ্তাহের মধ্যেই তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাও যদি আমাকে আমার প্রতি এক ধরনের বেশ দৃঢ়তা থাকে, ফেইথ থাকে যে না হবে আসলে পসিবল, দেন ওকে মোস্ট ওয়েলকাম।